আজ সোমবার ২৪শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ বইমেলার ১২তম দিনে আমি তামান্না খন্দকার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্টস টিভিএস বইমেলা প্রাঙ্গণ থেকে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট কবি মাজহার সরকার। কথা বলবো তার সাথে। কেমন আছেন? জি, ভালো আছি। আপনার এই যে সমসাময়িক সময় কেমন যাচ্ছে? এখন সময়টা আসলে আমরা তো এক ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, নানা ধরনের আর্থসামাজিক বৈশ্বিক পরিবর্তনের মধ্যে যাচ্ছি। সেই পরিবর্তনের মধ্যে সবাই যেমন আছে আমিও ঠিক তেমনই বলতে হবে। পেশায় একজন সাংবাদিক, লেখালেখি শুরুটা হয়েছিল কিভাবে? লেখালেখির শুরুটা হয়েছিল যখন আমি স্কুলে পড়ি। আমি কুমিল্লা জেলা স্কুলের ছাত্র। স্কুল দেয়ালিকা সম্পাদনার মাধ্যমে আমার লেখালেখি শুরু। তখন আমি পঞ্চম শ্রেণীর ছাত্র। পঞ্চম শ্রেণীর ছাত্র, মানে কবিতা পড়তে পছন্দ, ভালো লাগে? হ্যাঁ, কবিতা পড়তে ভালো লাগে। আমার লেখালেখিটা আমার স্কুলে যে শিক্ষকরা ছিলেন ওনারা দেখা গেল যে বিভিন্ন কালচারাল অনুষ্ঠানগুলোতে আমি যাইতাম, রচনার প্রতিযোগিতা, কবিতা প্রতিযোগিতা, শিল্পকলা একাডেমি। আর বিশ্বসাহিত্য কেন্দ্র একটা বড় ভূমিকা রেখেছে আমাদের সময়ে, কারণ বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির মাধ্যমে আমাদের লেখালেখির সাথে বিভিন্ন ক্লাসিক্যাল বইগুলোর সাথে আমাদের পরিচয় ঘটেছে। তার মানে কি সাহিত্য চর্চায় বা লেখালেখির ক্ষেত্রে, বই পড়ার ক্ষেত্রে শিক্ষকরা ভূমিকা রাখতে পারে? অনেক বড় ভূমিকা রাখে, অনেক বড় ভূমিকা। তারা কি আপনাকে উৎসাহিত করেছিলেন কখনো যে লেখার জন্য? লেখার জন্য উৎসাহিত করেছেন ঠিক ব্যাপারটা এমন না, কিন্তু যে একটা লেখকের, একটা মানুষের মানস কাঠামো গড়ে তোলার যে বিষয়টা, চিন্তা শক্তি গড়ে তোলার যে বিষয়টা, সেই ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন। হয়তো আমি লেখক হব সেটা এমন অনুপ্রেরণা দেন নাই, কিন্তু চিন্তার প্রক্রিয়াটা ওনারা শিখিয়েছেন আমাকে, যেটা এতদূর পর্যন্ত আমাকে নিয়ে আসছে বলে আমি মনে করি। প্রথম কবিতার বই সোনালী রোদের সাঁকো, এই বইটি আপনার প্রকাশিত হচ্ছে ২০১১ সালে। তখন কেমন লেগেছিল? এটা সোনালী রোদের সাঁকো, তখন আমি মাস্টার্সের ছাত্র। আসলে আমরা প্রথম বই, ব্যাপার হচ্ছে যে আমরা যে সময়ের মানুষ, যে সময়ের সন্তান, এই সময়টা আসলে আমরা তো দেখি যে মানুষ খুবই উচ্চাকাঙ্ক্ষী থাকে, খুব বেশি পেশা, জীবিকা, জীবন, এগুলো নিয়ে মানুষ অনেক বেশি কনসাস। তো সেই জায়গা থেকে যখন মানুষ চাকরির পরীক্ষা দেয়, তখন আমরা কিন্তু কবিতা লিখেছি। যখন মানুষ জীবন জীবিকার পেছনে ছোটাছুটি করে, তখন তো আমরা কবিতা লিখেছি। এবং ছাত্র জীবনের যেই যা আপনি ফেস করেছেন, সেটা নিয়ে মূলত এটা না, সেটা কবিতার বই। সেখানে প্রেমের কবিতাও আছে, সামাজিক রাজনৈতিক সচেতনতার কবিতাও আছে, একটা মানুষের যা অনুভূতি হয়। তো সেই সময়ের এক ধরনের যন্ত্রণা বলতে হবে, এক ধরনের যুগদাহ, সেই যুগদাহ থেকে আমার এই কবিতার বইটা ছিল প্রথম কবিতার বই। আপনি এর পরবর্তীতে আরো অনেক কিছু লিখেছেন। আপনার লেখালেখিতে রাজনীতির একটা টাচ পাওয়া যায়। এই রাজনীতি নিয়ে লেখার মতো যে একটা সাহস, এটা কিভাবে হলো? এই চিন্তাটা কিভাবে আসলো? আসলে আমি মনে করি রাজনীতি এমন একটা বিষয়, রাজনীতি সমাজ, রাষ্ট্র, একজন মানুষ হিসেবে, বিশেষ করে আমি বলবো যে আমি ঠিক তৃতীয় বিশ্ব বলবো না, এই একজন উন্নয়নশীল রাষ্ট্রের নাগরিক হিসেবে এখানে কিন্তু আমাদের রাজনীতির বাইরে যাওয়ার সুযোগ নেই। আমরা নানাভাবে এটার এক ধরনের ভুক্তভোগী কিংবা এটার মধ্যেই বসবাস করি, এবং আমাদের উত্তরণের উপায়ও কিন্তু সেই রাজনীতির মধ্যে, ইতিহাস সচেতনতার মধ্যে দিয়ে। রাজনীতি বলতে আমরা যেটা বুঝি সেটা দলীয় রাজনীতি না, কিন্তু সেটা হতে পারে আমাদের মুক্তিযুদ্ধ, সেটা হতে পারে আমাদের প্রথম যে স্বাধীনতার সংগ্রাম, সিপাহী বিদ্রোহ, সেটা হতে পারে তেবাগা আন্দোলন, সেটা হতে পারে ছাত্র রাজনীতি সহ। মানে টোটাল বিষয়টা হচ্ছে আমরা রাজনীতি বিষয়টাকে এমন একটা ট্যাবু বানিয়ে রেখেছি যে এটা নিয়ে সবাই আলোচনা করতে পারবে না, কিংবা এটা ভয়ানক কিছু, এমন না। কিন্তু আমরা যদি ইতিহাস নিয়ে পড়াশোনা করি, আমরা যদি ইতিহাসটা জানি, তাহলে আসলে আমি মনে হয় যে ইতিহাসের সাথে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। সেই সচেতনতার জায়গা থেকেই আমার প্রথম উপন্যাসের লেখা রাজনীতি নিয়ে, এবং সেটা কিন্তু ছাত্র রাজনীতির লেখা উপন্যাস। তখন যেহেতু আমি একটা ইউনিভার্সিটিতে ছিলাম, কাছ থেকে দেখা, সেই জায়গা থেকে উপন্যাসটা লেখা। আপনি মুক্তিযুদ্ধ নিয়েও লিখেছেন। সেই বইটার নাম এবং সেই বইটার প্রেক্ষাপটটা আপনার থেকেই জেনে নিব। সেটার নাম ছিল নেমোখারাম। সেটা 14 সালে প্রকাশিত হয়, মুক্তিযুদ্ধ নিয়ে। তো ব্যাপার হচ্ছে, মুক্তিযুদ্ধ কিন্তু আমি নিজে দেখি নাই, কিন্তু যেই জিনিসটা আমি দেখি নাই সেটা নিয়ে লেখা আমার জন্য অনেক রিস্কি ব্যাপার ছিল। প্রচুর পড়াশোনা করতে হয়েছে, এবং আমি পরে দেখেছি যে যেহেতু উপন্যাস তো একই সাথে হিস্টোরিক্যাল উপন্যাস কিংবা ডকু ফিকশন বলি, যে উপন্যাসে যেটা হয় যে দুইটা উপায় হতে পারে। একটা হলো পুরোপুরি কল্পনা, আর একটা হতে পারে যে ইতিহাস আশ্রিত, ইতিহাস পড়ে লেখা। কিন্তু এই উপন্যাসটা কিন্তু আমি পুরোপুরি কাল্পনিক, যদিও আমাকে ইতিহাস পড়তে হয়েছে। তো আমি পরবর্তীতে দেখেছি যে এখানে এমন অনেক ঘটনা আমি লিখেছি যেটা আমার কল্পনা ছিল, কিন্তু পরবর্তীতে দেখেছি এই ধরনের ঘটনা আসলে ঘটেছে। কারণ যুদ্ধের বাস্তবতা কিন্তু সব জায়গায় থাকে। মানুষের ক্ষুধা আছে, মানুষের মধ্যে বিভেদ সম্প্রীতির হীনতা আছে, মানুষের মধ্যে ভাঙন আছে। এখন যুদ্ধ নেই, যুদ্ধ হয়তো এখন মধ্যপ্রাচ্যে হচ্ছে, কিন্তু আমাদের এখানে কি ক্ষুধা নেই? এখানে কি বৈষম্য নেই? এই যার কারণে যুদ্ধের ওই ব্যাপারটা আমি এক ধরনের
যদিও ঐতিহাসিক উপন্যাস, যে সমকালীন বাস্তবতায় সেটাকে আমি রিলেট করার চেষ্টা করেছি মুক্তিযুদ্ধের উপন্যাস দিয়ে, যে এটার এখনও যে শোষণের যেই প্রক্রিয়াটা যেটা এখনও রয়ে গেছে, সেটা ছিল হয়তো দুই দেশের মাধ্যমে কিংবা এখন দুই ব্যক্তি মালিক শ্রমিকের মধ্যেও রয়ে গেছে, সেই জায়গাটা দেখানোর চেষ্টা করেছি আমি। আপনার কবিতা বইয়ের নাম যদি আমি বলি, প্রেরিত পুরুষ, চিৎকার রণতে, হৃৎপিণ্ডে, এই কবিতাগুলো থেকে কিছুটা প্রতিবাদের ছোঁয়া পাওয়া যায়। এই দুটা বই সম্পর্কে জানতে চাইবো। প্রতিবাদী বিষয়টা হচ্ছে যে মানুষ তো মূলত চিৎকার করতে পছন্দ করে কিন্তু চিৎকার করতে পারে না, কিন্তু আমরা খুবই নির্জনে বসবাস করি, মানুষ মূলত অসহায়, কিন্তু মানুষের একজন কবি অনেকটা এমন যে আমি কিছু বলতে চাচ্ছি কিন্তু বলতে পারছি না, সেই জায়গায় যে মানুষের মুখে ভাষা তুলে দেওয়া, সেটা কবিতার মাধ্যমে হোক, গানের মাধ্যমে হোক, ছড়ার মাধ্যমে হোক, তাই না? আমরা কিন্তু সবসময় ভাষা খুঁজি, যে আমি বলতে চাই যে আরেকজন বলল, তার কথাটা মনে হয় এটা তো আমারও কথা। তো একজন কবির কিংবা লেখকের দায়বদ্ধতা এই জায়গাতের মধ্যে যে মানুষ বলতে চায়, কিন্তু তার হয়ে গণমানুষের হয়ে আমি কথাটা বললাম, সেই জায়গাতে আমি মনে করি আবার এটাও মনে করি না যে একজন লেখকের কিংবা একজন কবির তার রাষ্ট্রীয় দায়বদ্ধতা আছে, সামাজিক দায়বদ্ধতা আছে, আমার মনে করি না। কবি সম্পূর্ণভাবে দায়বদ্ধতাহীন, কিন্তু একজন এই সময়ের মানুষ হিসেবে তার সময়টা উঠে আসবে লেখার মাধ্যমে, এটা খুবই স্বাভাবিক বিষয়, এবং আমার ক্ষেত্রে হয়তো একটু বেশিই হয়েছে। পেশায় একজন সাংবাদিক, যখন কবি, এই দুটো মেলবন্ধন আপনি কিভাবে করলেন? আমি সাংবাদিক হতে পেরেছি কিনা আমি জানি না। সাংবাদিকতা অনেক কঠিন পেশা, সাংবাদিক হওয়াটা সম্ভবত অনেক কঠিন ব্যাপার। লেখালেখি যেহেতু করতাম, লেখালেখির সূত্রে আসলে সাংবাদিকতায় আসা, কিন্তু খুব সচেতনভাবে যে আমি সাংবাদিক হয়েছি বিষয়টা এমন না। লেখালেখি করতাম বলে সাংবাদিকতা আসে, এবং সেটা জীবিকার জন্য। আর যেহেতু আমি কবি, আমি সবসময় চাই যে অল্প একটু কাজ, অল্প বেতন, ব্যাপারটা আমার কাছে এরকম, মানে অনেক টাকা হতে হবে, অনেক কিছু করতে হবে, তা না। বস্তুবাদী চিন্তা থেকে আমি সবসময় দূরে ছিলাম, এবং আমি সবসময় যখন আমি লেখালেখি শুরু করি, আমার লেখালেখিটাকে আমি প্রাধান্য দিয়েছি, যে আমি শুধু লিখবো, আর বাকিটুকু যতটুকু দরকার সেটা এমনি এসে যাবে। সেই জায়গা থেকে সাংবাদিকতা, কিন্তু সাংবাদিকতা পেশাটাকে আমি খুব শ্রদ্ধা করি। 90-এর দশকে আপনি পাঠক ছিলেন, আজকে আপনি এই প্রজন্মের একজন লেখক। সেই সময় পাঠক সময়ে আপনি যেরকমটা চিন্তা ভাবনা করেছেন, আজকের পাঠকদের যেমন চিন্তা ভাবনা, দুটো আসলে কতটা কিরকম, কি মনে করছেন? অনেক দূরত্ব। আমরা মনে করি যে আমরা শুধু লেখকের কাছ থেকে প্রত্যাশা করি, আমি মনে করি পাঠকের কাছ থেকে প্রত্যাশা করতে হবে। লেখকের যেমন প্রস্তুতি আছে, পাঠকেরও প্রস্তুতি আছে। আমার মনে আছে, আমরা যখন কৈশোরে ছিলাম, আমরা পায়ে হেঁটে বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে গিয়ে পাঠাগারে গিয়ে পত্রিকা পড়তাম, ম্যাগাজিন পড়তাম। কিন্তু এখন যেহেতু যুগ পরিবর্তন হয়েছে, আমরা বলছি 90 দশকের কথা বলছি। 90 দশকে আমি নিজে চিঠি লিখেছি, চিঠির জন্য বসে থাকতাম, দরজা খুলে ডাক পিয়ন আসতো, আমি সেই দৃশ্য দেখা মানুষ। আবার একই সময় আমি ইন্টারনেট দেখেছি, ইমেল ব্যবহার করা শিখেছি, ইমেল নেওয়া, আদান প্রদান করা শিখেছি। এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো ইনস্টাগ্রাম, ফেসবুক, খুব দ্রুত কিন্তু এই পট পরিবর্তনটা ঘটেছে, যার কারণে এই সময়টা এত বেশি দ্রুত, এটা একটা প্রভাব রেখে গেছে আমাদের মধ্যে। তার মানে কি 90-এর দশকে খুব কষ্ট করে হলেও তখন পাঠক ছিল, বর্তমানে বই খুব সহজলভ্য হওয়ার পরেও কি পাঠকের সংখ্যা কমেছে? না, পাঠক এখন আর পরিশ্রম করতে চায় না আমার মতে। লেখকরা যেমন চায় না, অনেক লেখক চায় না, পাঠকও কিন্তু চায় না। আমার উচিত পাঠকই কিন্তু লেখক তৈরি করে, পাঠকের উচিত খুঁজে বই বের করা, কে কেমন লিখে। আগের মতো তো ওই ধরনের আমি মনে করি ডেডিকেটেড যে রিডারের বিষয়টা, 2 কিলোমিটার হেঁটে গিয়ে পাঠাগারে যাওয়ার যেই ত্যাগী পাঠক, সেই পাঠক তো আমরা এখন ওভাবে দেখি না। বই মেলা থেকে আপনার প্রত্যাশা কি? বইমেলাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের মতো দেশের জন্য। কারণ আমরা তো আসলে দেখা গেছে যে আমি বলবো যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। পিছিয়ে পড়া এই অর্থে, কারণ আমাদের এখানে জ্ঞানের স্তর অনেক নিচে নেমে গেছে। আপনি দেখবেন যে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে যতটুকু আমি জানি যে 40% মানুষ লাইব্রেরি কার্ড হোল্ডার। এর অর্থ হলো 100 জনের 40 জন মানুষ পাঠাগার থেকে বই আনে এবং জমা দেয়। আমাদের এখানে সেটা কত হবে জানি না আমি, কারণ একটা এই বইমেলাটা কিন্তু আমার জাতি গঠনের অন্যতম একটা মাত্রা হওয়া উচিত। আমাদের এখানে বই পঠন, শুধু বই পড়লে যে আমাদের এখানে বইটা শুধু এক ধরনের চাকরি কিংবা জীবিকার সাথে জড়িত হয়ে গেছে, কিন্তু বই তো তা হওয়া উচিত না। বই হওয়া উচিত জাতীয় মানস কাঠামো গঠনের অন্যতম হাতিয়ার, এবং তাই ছিল। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তো আমাদের 21শে ফেব্রুয়ারি, আমরা ভাষার জন্য লড়াই করেছি। এবং ভাষা কী জন্য? ভাষা হলো জ্ঞান চর্চার মাধ্যম। ভাষা শুধু মায়ের ভাষায় কথা বলবো, সেটা শুধু আবেগের জায়গা না। কিন্তু এর অর্থ হলো যে আমি জ্ঞান চর্চা করতে পারবো, জ্ঞান চর্চার জন্য আমার সহজ ভাষা হলো আমার মাতৃভাষায়, অন্য কোনো ভাষা সম্ভব না। তার মানে এই না যে অন্য কোনো ভাষার প্রতি আমার অশ্রদ্ধা আছে। ইংরেজি, উর্দু,
হিন্দি সব ভাষায় এটা তো কারো না কারো মাতৃভাষা, কিন্তু আমার মাতৃভাষা বাংলা। এই ভাষায় আমি জ্ঞান চর্চা করব, এই ভাষায় আমি বিজ্ঞান চর্চা করব, এটা আমার জন্য সহজ এবং এটাই হওয়া উচিত আমার জ্ঞান চর্চার মাধ্যম। এবং সেটা তো আমরা সেই জায়গায় উত্তীর্ণ হতে পারি নাই, এখন পর্যন্ত পারি নাই। এবং দেখবেন যে বইমেলা নিয়ে প্রতি বছর আমরা যে ধরনের কথা বলি বই কেন্দ্রিক, কিন্তু এটা সবচেয়ে বেশি মনোযোগ থাকা উচিত বইমেলা কেন্দ্রিক। এইবার বইমেলায় একটা বই আপনার অলরেডি চলে আসছে, আরেকটা বই আসছে। আমার হাতে এই মুহূর্তে আছে রূপঝড়ে রাধা জাগে। এই বইটা সম্পর্কে বলবেন এবং যে বইটা আসছে সেটা সম্পর্কেও একটু দর্শকদেরকে জানাবেন। রূপঝড়ে রাধা জাগে, এটা নামটা শুনলে একটু রোমান্টিক মনে হয়, যে রাধা কৃষ্ণ বৈষ্ণব, রাধা কৃষ্ণের, কিন্তু রাধা বৈষ্ণব রাধা নাও হতে পারে। এটা পাঠক বিবেচনা করলে ভালো, কারণ কবি নিজে ব্যাখ্যা দেওয়া আমি মনে করি একটু অনুচিত। এটা এখানে প্রেমের কবিতা আছে। একজন মানুষ হিসেবে এই সময়ের যে আমরা দেখি যে কবি আসলে আমরা কবি বলতে আসলে কি বুঝি? কবি বলতে আমরা আমাদের সাধারণ মানুষের মনে যে ধরনের এক ধরনের দৃশ্যপট গড়ে ওঠে, যে উনি কবি কিংবা উনি ব্যাংকার কিংবা উনি প্রকৌশলী, যে কবিদের নিয়ে কিন্তু মানুষের নানা ধরনের প্রশ্ন থাকে এবং আছেই প্রশ্ন যে কবিরা কেমন হওয়া উচিত, কবিদের সম্পর্কে আমরা জানতে চাই। আমি মনে করি কবিদের সম্পর্কে জানার সবচেয়ে বড় উপায় হলো যে কবির জীবনটা। শুধু কবিতা পড়লে কবিকে জানা যায় না, কবিকে জানতে হয়, কবি আসলে সামগ্রিক, কবির জীবনটাকে জানতে হয়, যে কবি আসলেই তার ব্যক্তি জীবনে কতটুকু কি বলে এটাকে স্যাক্রিফাইসড, তার অপরচুনিটি কস্ট কি, জীবন দর্শনটা জানতে একজন হবে। কবি যখন কবিতা লেখে তখন উনি আরো অনেক কিছু বাদ দিয়ে কবিতাটা লিখে। কবিতা লেখা তার সংবেদনশীলতা অন্য অনেকের সম্ভবত একটু বেশি। তিনি দেশ নিয়ে ভাবেন, তিনি তার প্রেমিকা নিয়ে ভাবেন, তিনি রাষ্ট্র নিয়ে ভাবেন, সমাজ নিয়ে ভাবেন। এবং এই সংবেদনশীলতা আমরা দেখি যে ওয়াল্ট হুইটম্যান, আমেরিকান, আমি যদি ফরাসি বিপ্লবের কথা বলি, রুশ বিপ্লবের কথা বলতে, একদম কৃষক পর্যন্ত চলে গিয়েছিল কবিদের। আপনি ফরাসি বিপ্লবের কথা বলছেন এবং আপনি, আমার হাতে তো একটা বই আছে, যে বইটা আপনার আসছে সেই বইটা আমাদের সিপাহী বিদ্রোহ নিয়ে। সেই বইটি সম্পর্কে একটু বলেন। সিপাহী বিদ্রোহ, সেটা কার্ল মার্কস প্রথম বলেছিলেন যে সিপাহী বিদ্রোহ হলো যে বলে যে সেপয় মিউটিনি, কিন্তু বেসিক্যালি কার্ল মার্কসের মতে সেটা ছিল দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স রেভলিউশন, প্রথম স্বাধীনতার সংগ্রাম ভারতীয় উপমহাদেশের। সেটা হলো ঔপনিবেশিক কলোনিয়ালিজমের বিরুদ্ধে, এবং সেটা কিন্তু হয়েছিল উত্তর ভারতে, মূলত দিল্লিতে এবং মিরাটে। কিন্তু ঢাকায়ও কিন্তু সেটা ছিল প্রথমে। তখন তো সবই পুরোটাই ছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তখন কিন্তু বাংলায় প্রথম হয়েছিল চিটাগংয়ে, তারপরে ঢাকায়। কিন্তু ইতিহাসে কিন্তু ঢাকা নিয়ে আলোচনা বলতে গেলে একেবারেই নেই। যদি আলোচনা হয় দেখা গেল যে দিল্লি এবং মিরাট নিয়ে আলোচনা হয়েছে আর ঢাকা পর্বটা এসেছে, কিন্তু ঢাকাতে কিন্তু এত গুরুত্বপূর্ণ জায়গা ছিল তখন। একসময় তো মুঘলদের রাজধানী ছিল ঢাকা, কিন্তু ঢাকা নিয়ে সে আলোচনা নেই। সেই জায়গা থেকে আমি প্রচুর গবেষণা পড়তে হয়েছে, প্রচুর জার্নাল পড়াশোনা করতে হয়েছে। সেই জায়গা থেকে এই উপন্যাসটা লেখা আমি একটা ঐতিহাসিক দায় মনে করেছি। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে। আমি তামান্না খন্দকার ছিলাম আপনাদের সাথে, আর আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মাঝহার সরকার। দেখা হচ্ছে পরবর্তী আয়োজনে এমনই কোনো বিশিষ্ট জনকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, টিবিএস এর সাথেই থাকুন।